সুমি ফিরে এলো, সাথে নিয়ে ফিরল অপার্থিব কিছু। স্ত্রীকে হারিয়ে এক নিঃসঙ্গ জগতে বিচরণ করেন কথক। অপরাধবোধ কুড়ে কুড়ে খায় তাঁর বিবেককে। এরই মাঝে একমাত্র ছেলে সুমি তথা সুমিত ফিরে এলো অপার্থিব কিছু সঙ্গে নিয়ে। অন্ধকারে জানলা দিয়ে চেয়ে কাকতারুয়াটার দিকে ওভাবে তাকিয়ে থাকে কেন সুমি? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে শুনতে থাকো থ্রিলিং থার্সডের আজকের নিবেদন, শ্রী পরাগ ভূঁইয়ার কাহিনী কাকতারুয়া। আজকের গল্প পাঠ ও আবহ নির্মাণে প্রীতম, শব্দ সংযোজন ও রূপমের চরিত্রে অমিত, গল্পের সূত্রধার ও সুমিতের চরিত্রে আমি সায়ন্তন, পোস্টার ডিজাইনে কল্পক থেকে ইন্দ্রজিৎ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, পরাগ ভূঁইয়ার কাহিনী কাকতারুয়া। সুমি ফিরে এলো, সঙ্গে নিয়ে ফিরল অপার্থিব কিছু। মা হারা বাউন্ডুলে ছেলেটিকে কোনোদিনও শৃঙ্খলায় বাঁধতে পারিনি। বাপের ব্যাটা বলে কথা, বরং ওর বোহেমিয়ান স্বভাবের মাত্রাতিরিক্ততা পরে আমার কাছে অসহনীয় হয়ে ওঠে। বাপ ব্যাটায় মুহুর্মুহু ঝগড়া হতো। অধিকাংশ বিবাদের কারণ ছিল ওর মা জয়িতা। সুমি মাঝে মধ্যেই বাড়ি ছেড়ে পালিয়ে যেত, আবার ফিরেও আসতো, কখনো টাকার জন্য, কখনো বা বুড়ো বাপটা মরে গেছে কিনা দেখতে। সেই রাতে সুমি ফিরে এলো। মাঝরাতে কলিং বেলের শব্দ শুনে মন আনন্দে ভরে ওঠে। এই সময় সুমি ছাড়া আর কে হতে পারে? সুমিত, আমার সুমি। রাজনগরের এই বাগান বাড়ির কথা সুমির অজানা নয়। ওর ছোটবেলার একটা বড় অংশ এখানে কেটেছে। আমার জয়িতার রাগ অনুরাগের, সুখ দুঃখের অজস্র স্মৃতি জড়িয়ে রয়েছে এই জায়গাটিতে। আগে প্রতি শনি রবিবার সময় কাটাতে সপরিবারে বাগান বাড়িতে চলে আসতাম। সুমি তখন কৈশোরের দোরগোড়ায়। দেওয়ালে মোম পেন্সিলের দুর্বোধ্য গুহাচিত্র এঁকে সারা বাড়ি দৌড়ঝাঁপ সেরে নেওয়ার পর উঠোনের ফুল বাগান জুড়ে ওর দস্যিপনা শুরু হতো। একবার জয়িতা ছেলের বাঁদরামিতে তিতি বিরক্ত হয়ে মাঝ পথে রান্না ছেড়ে হাতে খুন্তি নিয়ে সুমিকে ধাওয়া করেছিল। সুমি দৌড়ে ধান ক্ষেতের আলপথ ধরে গায়েব। যদিও সেই ধান ক্ষেতের মাঝে মাথা উঁচু করে থাকা কাকতারুয়াটাকে সামনে থেকে দেখে ভীষণ চমকে গিয়েছিল। পরে ফিরে এসে জয়িতার আঁচলে মুখ লুকিয়ে সে কি কান্না! এখন তা সবই অতীত। জয়িতার অকাল মৃত্যুর পর শহরে কংক্রিটের জঙ্গল বড়ই দুঃসহ হয়ে উঠেছিল। কোনো কিছুই ভালো লাগতো না। নিজের ফেলে আসা বাপ ঠাকুরদার ভিটে ভীষণ টানত। আসলে যত দূরেই যাই না কেন, নিজের সত্তা গাঁথা থাকে ভালোবাসার শেকড়ে শেকড়ে। শেষমেশ সেই বাগান বাড়িতেই পাকাপাকিভাবে থাকতে শুরু করি। দুপুর গড়িয়ে বিকেল হলে আমি বারান্দায় যাই, আরাম কেদারায় চুপ করে বসে থাকি। কার্নিশ বেয়ে মাধবীলতা উঁকি দেয়। ফাগুনা হাওয়া মাতাল হতে চায়। কচি পলাশের পাড়া রোদ ওঠে ঝলমলা। কোলের ওপর খুলে রাখা বইয়ে চোখ বেশিক্ষণ স্থির হয় না আজকাল। মন তখন ডুব দেয় স্মৃতির গভীরে। ক্লান্ত কোকিলের ডাকে বারবার যেন অতীতের নানান ঘটনা চোখের সামনে ভেসে ওঠে। হু হু করে ওঠে মনটা। সুমি তখন বেশ ছোট। শহুরে কংক্রিটের জঙ্গল থেকে উন্মুক্ত প্রকৃতির ছোঁয়ায় এসে সে হয়ে পড়ত আরো উদ্দাম। দস্যিপনায় ভরিয়ে রাখত সারাটা দিন। একবার গুগলি রান্না করেছিল জয়িতা, গায়েরই কোনো এক মহিলার কাছ থেকে নিয়ে।
সুমি আগে কখনো খায়নি এমন জিনিস। চোখ ভালো থাকে বলে খানিকটা জোর করেই খাইয়েছিল ওর মা। তারপর থেকেই এই জিনিসটি সুমির খুব প্রিয় হয়ে উঠেছিল। আমরা সপ্তাহান্তে শহর থেকে এলেই পরের দিন সকালবেলায় সেই মহিলা হাজির হতো কচু পাতায় মোড়া গুগলি নিয়ে। তাকে দেখেই সুমির তখন কি আনন্দ! সেদিন তার খাওয়ার উৎসাহ হতো দেখার মতো। আর অদ্ভুত ব্যাপার যে খেয়ে উঠে লক্ষ্মী ছেলের মতো মায়ের পাশে শুয়ে সেদিন ঘুমিয়ে পড়ত। ওকে ঘুম পাড়িয়ে জয়িতা এসে বসতো আমার পাশেই। এই বারান্দাটা আমার বরাবরের প্রিয়। বই পড়তে পড়তে কাটিয়ে দিতাম সকাল থেকে দুপুর। জয়িতা এসে পাশে বসলে বই রেখে গল্পে মেতে উঠতাম আমরা। স্বপ্নের মতো ছিল যেন আমাদের জীবনটা। সে একটা সময় ছিল বটে। গতানুগতিক স্মৃতির চক্রবুহ হাতড়ে বিষাদ এসে যখন গ্রাস করে, মুখ তুলে দেখি দূরের ধান ক্ষেত, ক্লান্ত চাষিদের বাড়ি ফেরা, নিবিড় স্নিগ্ধতায় একসময় সন্ধ্যা নামে ঘরে। আমি ঘরের বাতি জ্বালাই না, অন্ধকারেরই বেখেয়ালে বিড়বিড় করি, দুকলি গান গাই নিজের মতো সুর করে। কখনো বা নির্বাক সেজে আকাশগঙ্গার তারা গুনি, 1, 2, 3, 4। রোজই হিসেবের গরমিল হয়। অনেক সময় গুনতে গুনতে জয়িতার কথা মনে পড়ে যায়। জানালা পাড়ের গন্ধ মাখা চম্পা বরণ মুখ। সেও যদি যায় ঝাপসা হয়ে, তখন নিরুপায় আমি আবার শূন্য থেকে গোনা শুরু করি। আবেগের ধারাপাত, 1-2 তারা খসে পড়ে। ছোটবেলায় দেখতাম খেসারি কলাই মাঠে মানুষের পোশাক পরে কাকতাড়ুয়া দাঁড়িয়ে থাকত। মাথা হিসাবে ব্যবহার করা হতো ধান সিদ্ধ করা বাতিল করা কালো কালিকাময় মাটির হাঁড়ি। সেই কালো হাঁড়ির ওপর চুন দিয়ে বড় বড় চোখ মুখ আঁকা হতো। মুখের ভিতর অন্তত 2টো দাঁত দেখা যেত। সিধু কাকাই ছিল কাকতাড়ুয়া বানানোর কারিগর। তার কোলে পিঠে বড় হয়েছি। আমাদের অবর্তমানে এই বাগান বাড়ির দেখাশোনা তিনিই করতেন। একদিন তিনিও না ফেরার দেশে চলে গেলেন। আরো কিছু বছর পর জয়িতা চলে যাওয়ার পর আমাকে যেন নিশিতে পেল। আসলে বিবেক বড় কঠিন। মাথার মধ্যে ঘুণ পোকা সেজে কুড়ে কুড়ে খায়। সময় সুযোগ পেলেই আয়নার কাঠগড়ায় দাঁড় করিয়ে ওকালতি করে। ডাক্তারের বারণ সত্ত্বেও মদ ধরলাম। বাগান বাড়িতে পাকাপাকি থাকার পর বাড়ল একাকিত্বের ছোবল। সেক্রেটারি সুপর্ণা দেখা দিত মাঝে মধ্যে। ব্যবসার খুঁটিনাটি আয় ব্যয় বোঝাতো, শরীরের যত্ন না নেওয়ার জন্য বকাও দিত। যদিও সুপর্ণা আসতো অ্যাফেয়ারটা টিকিয়ে রাখতে। আমাদের মধ্যে কথোপকথন হতো, বাকবিতণ্ডা চলত, বিছানাতেও। সুতো, লাঠাই আর ভোকাট্টার খেলা। কিন্তু আমি সেই খেলায় রুচি হারিয়ে ফেলেছিলাম। মনের মণিকোঠায় শরীর জুড়ে কেবল জয়িতার স্মৃতি বিরাজ করত। কিছুদিন পর সুপর্ণাও আমায় মূল স্রোতে ফিরিয়ে আনার হাল ছেড়ে দিল। দিন দিন আমার পাগলামি বাড়ে। সিধু কাকার বানানো কাকতাড়ুয়ার উপর চলল আমার খামখেয়ালিপনা। খড় আর মাটির প্রলেপ দিয়ে আমার স্বাদ মেটেনি। জয়িতার প্রিয় মেরুন রঙের শাড়িটা দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধলাম। স্থানীয় প্রবাদ আছে যে স্থির দৃষ্টিতে অনেকক্ষণ কাকতাড়ুয়ার দিকে চেয়ে থাকলে ওরা জীবন্ত হয়ে ওঠে। অবসরে আমিও চেষ্টা করি।
তবে জয়িতা আজও ফিরে আসেনি। দ্বিতীয়বার কলিং বেল বেজে উঠতেই আমার সম্বিত ফিরল। তড়িঘড়ি বিছানা ছেড়ে উঠে গেলাম দরজার দিকে। ভেবেছিলাম দরজা খুলেই জড়িয়ে ধরবো আমার কলিজার টুকরোকে, কিন্তু ঔদ্ধত্যের বিপরীতে সুমির শান্ত স্থির দৃষ্টি আমাকে অবাক করল। বিনয়ের ছাপ ওর আচরণে স্পষ্ট। ও কেমন যেন বদলে গিয়েছিল। আমায় পাশ কাটিয়ে ও বোবা সেজে ঘরের ভিতরে গিয়ে ঢুকল। কাঁধের ব্যাগ সোফায় নামিয়ে ক্লান্ত পায়ে সিঁড়ি ভেঙে উঠল দোতলায়। খোলা দরজায় থ মেরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। সুমির বদলে যাওয়া স্বভাব নিয়ে জল্পনা কল্পনা করতে থাকি। খেয়াল হয় সুমি দোতলায় নিজের ঘরের আলো জ্বালিয়ে জানালার কাছে এসে দাঁড়িয়েছে। সেদিকে মুখ তুলে চাই। সুমি জানালার স্বচ্ছ কাঁচের ওপর চিপকে রয়েছে, চেয়ে আছে দূরে ধান ক্ষেতের দিকে। ওর অনুসন্ধিৎস চোখ কিছু একটা খুঁজে পেতে ব্যস্ত। আমিও চেষ্টা করলাম। দূরে ধান ক্ষেত জুড়ে জ্যোৎস্না আর তিমিরের লুকোচুরি খেলার মাঝে দু হাত তুলে দণ্ডায়মান একটা কাকতাড়ুয়া। দামাল বাতাসের বশে পতাকার মতন উঠছে বস্তুটির পরনের শাড়িটি। শাড়ির রং এই অন্ধকারে বোঝবার উপায় নেই। কালো আলখাল্লার মতো লাগছে। খানিকটা দূরে আঁধার বুকের মাঝে জোনাকিদের আগমন, তবে সহজাত সবজে আলো নয়, অদ্ভুত নীলচে সাদা আভায় পুষ্ট। সবচেয়ে বিস্ময়কর ছিল জোনাকিদের গতিবিধি। খেয়াল খুশি নয়, সাপের মতো ঢেউ খেলিয়ে কিছু দূর গিয়ে এলোমেলো পথ ধরে দলছুট হওয়ার পর আবার সেই আগের মতো হেলদোল শুরু। হঠাৎই ওদের নৃত্যানুষ্ঠান স্থান পরিবর্তন করে এগিয়ে এলো কাকতাড়ুয়াটার কাছে। সেটাকে ঘিরে লম্ফঝম্প চলল কিছুক্ষণ, তারপর সব অন্ধকার। জোনাকিদের আলোর গিমিক বাজি যেমন হঠাৎ করে শুরু হলো, তেমন ভাবেই শেষ। যেন ওরা এক ঝলক দস্যিপনার পর জয়িতার শাড়ির আঁচলে মুখ লুকিয়ে নিল। অবাক করা কাণ্ড। সজ্ঞানে এরকম কিছু আগে দেখেছি কিনা সন্দেহ। আমি দরজা বন্ধ করে ঘরে ঢুকলাম। সিঁড়ি বেয়ে ওপরে উঠে সুমিতের ঘরের দিকে এগোলাম। দেখি দরজা বন্ধ। এর মধ্যেই আলো নিভিয়ে ফেলেছে। দরজায় টোকা দিলাম। জিজ্ঞাসা করলাম, রাতে কিছু খেয়েছিস বাবা? না, খিদে নেই। এত দূর থেকে এসেছিস, খিদে তো পাবেই। ডিনারের ব্যবস্থা করি? বললাম তো খিদে নেই। তুমি কি একটা কথা দুবার বললে বোঝো? যা ঠিক মনে হয় করিস। তবে পরশু সকালে কলকাতায় গিয়ে অফিস জয়েন কর। সীমা সিমেন্টসের রিজিওনাল ম্যানেজার আসবে। আমার বয়স বাড়ছে। আমি চাই আমার অবর্তমানে এবার থেকে তুই ব্যবসা সামলা। আমি পারবো না। কেন পারবি না? আমার সেক্রেটারি সুপর্ণা থাকবে, তোকে সব বুঝিয়ে দেবে। ওই বেশ্যার সঙ্গে আমায় মিশতে বলো না। সুমি, বললাম তো এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। গুড নাইট। কিছুক্ষণ সব চুপচাপ। আমার কৌতূহল বাড়ে। কিছু তো একটা লুকোচ্ছে সুমি। সাহস নিয়ে দরজার কি হোল দিয়ে ঘরের ভিতরে কি চলছে দেখবার চেষ্টা করি। ঘরের জানালা ভেদ করে জ্যোৎস্নার আগমন। সেই ম্রিয়মান আলোয় দেখি বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নেশার সরঞ্জাম, ফয়েল পেপার, লাইটার, সিগারেটের বাক্স। হাল ফেলে সুমির ইউটিউবার হওয়ার শখ গজিয়েছে। আমি বাধা দিইনি। বাধা দিলে শুনতো কোথায়? বুড়ো বাপের ব্যবসায় যদি মন দিত।
বিছানায় যার বিশ্রাম নেওয়ার কথা সে এখনো জানালার সামনে, এক হাতে দেওয়ালের সমান্তরালে গিটার ধরা, অন্য হাত দিয়ে আনমনে গিটারের তারে মৃদু আঘাত হানছে। অথচ দৃষ্টি দূরের ধান ক্ষেতের দিকে, কাকতাড়ুয়াটার দিকে। জয়িতার শূন্যতা কি ওর মন খারাপের কারণ? কিন্তু গিটারে বাজছে কি অদ্ভুত একটা করুণ সুর। সুমি আমাকে ক্রমাগত অবাক করে তুলছে। চিরকাল প্রতিভার চেয়ে অপটুতা সুমির সঙ্গী হয়েছে, কিন্তু এত সুন্দর গিটার কোশমিনকালে বাজাতো কিনা খেয়াল পড়ছে না। পরিত্যক্ত বাদ্যযন্ত্রটি আমারই মতন ওর প্রতীক্ষায় দিন গুনত, কিন্তু আজ ব্যতিক্রম। ওইভাবে লুকিয়ে দেখো না বাপি, আমাদের আমাদের একা থাকতে দাও, আমাদের আমাদের অস্বস্তি হয়। রীতিমতো চমকে উঠলাম। ও কি অন্তর্যামী! আমাদের বলতে কি বোঝাতে চাইছে? ওর সঙ্গে কি আর কেউ আছে? আমার ভয় করে, ভীষণ ভয় করে। এক প্রকার পালিয়ে একতলায় এসে সোফার ওপর বসলাম। ডাইনিং রুম থেকে ঈষৎ কটু গন্ধ নাকে এসে ঠেকল। ডিম পচার গন্ধ যেন। ফ্রিজের ডিমগুলো কি নষ্ট হয়ে গেছে? সন্দেহের বশে এগিয়ে গেলাম রান্নাঘরের দিকে। এখানে গন্ধটা আরো তীব্র। বেসিনে জল পড়ছে। জলের নল কে খুলল? সুমি তো রয়েছে দোতলায়, তাহলে এত রাতে কি ঘরে চোর ঢুকলো? বুকটা অজান্তেই ধড়ফড়িয়ে উঠল। কপালের বিন্দু বিন্দু ঘাম এসে জমল নাকের কাছে। সন্তর্পণে পুরো একতলা তন্ন তন্ন করে খুঁজেও কাউকে পেলাম না। আবার বেসিনের কাছে ফিরে এলাম। ওটা জল নয়, লাল রক্ত। সত্যি কি তাই? মরচে পড়া জলও তো হতে পারে। আর ডিম পচা গন্ধের উৎস সম্ভবত এটাই। আমার মাথার মধ্যে বয়ে চলা ঘুণ পোকার দল হঠাৎ একই সুরে বলে উঠল, সুমি একা ফেরেনি, বয়ে এনেছে অপার্থিব কিছু। দোতলা থেকে গিটারের করুণ সুর অব্যাহত, বরং তীব্রতা বেড়েছে কয়েক গুণ। মনোনিবেশ করলেই বিষাদের ছায়া নেমে আসে। বিবেকের তাড়নায় নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হয়। মনটা অস্থির হয়ে উঠল। সেই অস্থিরতার সুযোগ নিয়ে সোফার পাশে পড়ে থাকা সুমির ব্যাগ হাতড়াতে থাকি। ও কিছু একটা লুকোচ্ছে। একটা মানুষ রাতারাতি বদলে যেতে পারে না। মন কু ডাকছে। সুমি সর্বনাশ ঘটিয়ে এসেছে, এবং কি সেটা আমাকে জানতেই হবে। এই তো ভিডিও ক্যামেরা। এর ভেতরে কিছু না কিছু পাবই। ভিডিও থাম্বনেল থেকে লেটেস্ট ভিডিও সিলেক্ট করি। ইতস্তত হয়ে প্লে বাটনে চাপ দিই। দিকে দিকে ধূমাবাহু যায় তব ছুটি, অন্ধকারে লুটি লুটি লুটি। ছলাময় আকাশের নিচে লক্ষ প্রেত বধূদের পিছে ছুটিয়া চলিছে তব প্রেম পিপাসার অগ্নি অভিসার। দূর সালা, ভয় আমার হিসু আবার জোগাড়ার তুমি কাব্য মারাচ্ছ। আরে ঠিক কর ক্যামেরাটা। এত বিয়ার গিলেছিস যে এমনি হিসু পাবে। বুঝলি তো, সব কিছু প্র্যাকটিক্যাল করা ভালো। ফালতু ইন্টারনেট থেকে ভিডিও নামিয়ে কিছু একটা বানিয়ে দিলে কিচ্ছু হবে না। পাবলিকরা এসব জিনিস খায়। খাবি নাকি একটু হুইস্কি? ভয়টাও দূর হবে, তেজ পাবি। দাদু, এখনো তো খনির ভেতরে ঢোকা বাকি। দাঁড়া, আর একটু সন্ধে নামুক, তারপর। না সুমিত, যা করবি তাড়াতাড়ি কর। আমার বেশ ভয় করছে। এ তো নির্জন পাহাড়ি জায়গা, তারপর নিজেদের কথাগুলি এমনই কয়ে ফিরে আসছে। তোর পাল্লায় না পড়লেই ভালো হতো ভাই। চাপ সালা, নেমো খারাম কোথাকার।
সেবার আমবাগানে চামেলির পেটি ধরে সাঁতার কাটার সময় তুমি গুরু সেরা বলে তো খুব ভালো তেল দিচ্ছিলিস। এবার গুরু দক্ষিণা দেওয়ার পালা। আমার পেছন পেছন আয়, শুধু ক্যামেরা ঠিক করে ধরে থাকবি, নড়ে না যেন বলে দিলাম, আর নইলে এমন জায়গায় মারবো আর নাড়াতে পারবি না। নমস্কার, ভয়ের চেয়ে ভয়ঙ্কর ইউটিউব চ্যানেল থেকে আমি সুমিত। আজ আমরা পরিদর্শন করব সোনাপাহাড়ির কুখ্যাত এবং পরিত্যক্ত সেই খনি যা ইন্টারনেট জুড়ে বেশ রিউমার ছড়িয়েছে। কি হয়েছিল 25 বছর আগে? সত্যিই কি এখানে অপদেবতার বাস? সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই। সঙ্গে থাকুন আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত সুমিতের সাথে। কিরে, টেক ঠিকঠাক ছিল? মাতাল বলে মনে হচ্ছিল না তো? না ভাই, বিন্দাস, একদম পারফেক্ট। ঠিক আছে, তাহলে জায়গাটা সম্পর্কে একটু বলে ভেতরে ঢুকবো, ঠিক আছে? প্রায় 25 বছর আগেকার ঘটনা। এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় খনির কর্মরত শ্রমিকরা। দর্শক বন্ধুরা, এই সেই পরিত্যক্ত সোনাপাহাড়ির খনি যেখানে এখনও শোনা যায় শ্রমিকদের গগনভেদী আর্তনাদ। রাত নামলেই তারা ফিরে আসে, আলেয়া হয়ে ছুটে বেড়ায় এই নির্জন পাহাড় বৃন্দের মাঝে। কি চায় এই অতৃপ্ত আত্মারা? সেই উত্তর খুঁজতেই আজ এখানে আগমন। ক্যামেরাটা বন্ধ রাখ, চার্জ বাঁচা। খনির ভেতরে কাজে দেবে, ক্যামেরার ফ্ল্যাশ লাইট ছাড়া আর উপায়ও নেই। দে একটা সিগারেট দে। এই নাও গুরু, তুমি কিন্তু সুপার উস্তাম আছো। ওই আগুনে পুড়ে যাওয়ার গল্পটা আগে বলনি কেন? ধর, ওসব ডফের চপ, পাবলিক প্রচুর খায়। কিছু একটা নেপথ্য কাহিনী তো বানাতে হবে নাকি? মনে এলো একটা গাল গল্প গুঁজে দিলাম। এই খনির কোথাও জল পচে মিথেন গ্যাস বা হাইড্রোজেন সালফাইড তৈরি হয়েছে, সেটাই কোনো কারণে জ্বলে গুহামুখ থেকে বেরিয়ে এসে এই পাহাড়তলিতে ঘুরে বেড়ায়। স্থানীয় লোকে ওকেই আতিশ বলে ভয় করে। মিথ্যে বলাটা কি ঠিক হলো গুরু? পাহাড়তলির ওই বুড়োটার কথাটা যদি ফেলনা না হয়? কোন বুড়ো? আচ্ছা, ওই গাঁজা খোরটা। দূর দূর, খনির নিচে নাকি অপদেবতা আছে, খুব জাগ্রত অপদেবতা। মানুষ যা চায় তাই পায়। ভাই, গাঁজা টেনে কথাবার্তা বলার, বাতেলা দেওয়ার একটা লিমিট থাকে। যদি কিছু হয়, আমার মনটা কেমন কেমন করছে। তবে চুপ, ভিতর ডিম। আমার সঙ্গে না গেলে মেরে ডিমের ডালনা বানিয়ে দেবো। সুর, চল সিগারেটটা শেষ করে ভেতরে ঢুকি। বেশি সময় নেব না, 15 মিনিট। সালা ক্যামেরাটা বন্ধ কর, চার্জ শেষ হচ্ছে। গান্ডু। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত সেই অভিশপ্ত খনির অভ্যন্তরে। একটা অদ্ভুত অপ্রত্যাশিত ভয় কুড়ে কুড়ে খাচ্ছে, যা বলে বোঝানো যাবে না। এই দেখুন, পাথরে জমিতে জলকাদার মাঝে বেড়ে উঠেছে আগাছার জঙ্গল। দেখেই বোঝা যাচ্ছে এখানে মানুষের পা পড়েনি বহুদিন। বাঁদিকে এই লোহার চেনে বাঁধা হলুদ প্লাস্টিকে মোড়া অজগর সাপের মতন দেখতে বস্তুটা, যা মিলিয়ে গেছে খনির ভেতরে। কোনো এককালে এটা মাস ভেন্টিলেশন সিস্টেমের অংশ ছিল। এখন অনেকটাই ভেতরে চলে এসেছি। জলকাদায় পা ফেলে এগোতে বেশ পরিশ্রম হচ্ছে। আশেপাশে শুধুই কালো পাথর। ছাদ থেকে ঝুলে থাকা মরচে পড়া লোহার চেনগুলো দেখতে পাচ্ছেন? এগুলো আগে কনভেয়ারগুলোকে ধরে রাখত। এই কনভেয়ারগুলো দিয়ে খনিজ পদার্থ ভূগর্ভ থেকে তুলে আনা হতো। এমনই এক সন্ধেবেলায় আগুনে ঝলসে পুড়ে মারা যায় শ্রমিকরা। স্থানীয় গুজব আছে যে দুর্ঘটনায় আগুন লাগেনি, আসলে ওটা এসেছিল ভূগর্ভ থেকে, নরক থেকে। সত্যিই কি আমরা নরকের দ্বারের আশেপাশে রয়েছি? সময় বলবে দর্শক বন্ধুরা। কিরে, তুই আবার ক্যামেরা উল্টো দিকে নিয়ে গেলি কেন? আরে শালা, তোর মতন ভীতুকে আনাই উচিত হয়নি। খিস্তি সব রেকর্ড হচ্ছে, এডিটিংয়ে ঝামেলা। না 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 ভাই, ভাই ভাই ভাই, ওই দেখ নীল রঙের গোলা, অন্ধকার পুড়ে। চাপ শালা, এত করে বুঝিও। আরে বাস, এই আমাকে দে ক্যামেরাটা দে। ওই পাথরের খাঁজে চল, ওইখান থেকে শ্যুট করব। আলোটায় ভয়ের কিছু নেই, তবে নিরাপদ দূরত্ব ভালো। জ্বলন্ত মিথেন গ্যাস আমাদের পুড়িয়ে দিতে পারে। তো বন্ধুরা, অপেক্ষার অবসান। প্রাগ ঐতিহাসিক গহ্বর থেকে উঠে এসেছে একটা নিদালি আলেয়া। একটু লক্ষ্য করুন আলোর গোলাটিকে, একেবারে কাছে চলে এসেছে। শালা রূপম, এই রূপম, নড়ছিস কেন? রূপম, কি হয়েছে? আরে
রূপম কোথায় গেলি? ক্যামেরা ধরে বুঁদ হয়ে চেয়ে আছি স্ক্রিনের দিকে। ভিডিও এখন ভীষণ এলোমেলো। সুমি খনি থেকে বেরোনোর পথ ধরে রুদ্ধশ্বাসে দৌড়চ্ছে। ফ্ল্যাশ লাইটের সুবাদে পাথুরে গুহার এলোমেলো চিত্র, মাঝে মাঝে পিছনের অন্ধকারে লোহার এলোমেলো টুকরো স্ক্রিনে ফুটে উঠছে। আর রয়েছে জল কাদা ভেদ করে দুর্বার গতিতে এগিয়ে চলা সুমির পদধ্বনি। বন্ধু রূপম ওর সঙ্গে নেই, বোধহয় অন্ধকার গিলে খেয়েছে ওকে। খনির প্রবেশপথের সামনে এসে সুমির প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার শব্দ পেলাম। ক্যামেরা বোধহয় ওর হাতে। পিছনের অন্ধকারাচ্ছন্ন সুড়ঙ্গ এখনো দৃশ্যমান। সুমির হাঁপানির তালে তাল মিলিয়ে নড়ছে সামান্য। সেই অন্ধকারে জ্বলে উঠল কয়েকশো নীলাভ আলেয়া। উত্তেজনায় ক্যামেরাটা পড়ে গেল হাত থেকে। ধান ক্ষেতের ধারে ওটা তাহলে জোনাকি ছিল না? ওরা কি সুমিকে অন্ধের মতো অনুসরণ করছে? সোফা ছেড়ে উঠে দাঁড়ালাম। দোতলায় থেমে গেছে গিটারের সুর। দৌড়ে গেলাম সুমির ঘরে। সিঁড়িতে পা রাখতেই পিছলে গিয়ে নিজেকে কোনো মতে সামলে নিলাম। অল্পের জন্য বেঁচেছি। স্বল্প আলোয় সিঁড়ির ধাপে নজর যেতেই মনের ভেতরের ভয়টা আতঙ্কের রূপ নিল। জল কাদা লাগা কতগুলো পায়ের ছাপ, শুধু সিঁড়ির ধাপে নয়, দেওয়ালে, ছাদে, সর্বত্র। যেন কেউ বা কারা জল কাদা মারিয়ে অন্ধের মতো সিঁড়ি দেওয়াল বেয়ে কোনো এক অমোঘ আকর্ষণের তাড়নায় ছুটে গেছে সুমির ঘরের দিকে। হন্যে হয়ে দৌড়ে গেলাম সুমির ঘরের কাছে। দরজায় টোকা দিলাম। ওর কোনো ভ্রুক্ষেপ নেই। বাধ্য হয়ে কি হলে চোখ রাখলাম। জ্যোৎস্না ভেদি জানালার সামনে সুমি দাঁড়িয়ে। ওর দাঁড়ানোর ভঙ্গি অবিকল কাকতারুয়ার মতো। দুদিকে দুই হাত প্রসারিত। সামান্য ঘাড় কাত করে আছে, কিন্তু হাতের প্রসারণের শেষ নেই, বাড়ছে ক্রমশ। অস্বাভাবিক শব্দ কানে এলো। আমার পূর্ব পরিচিত হাড় মাংস গুঁড়িয়ে ফেলার শব্দ। নিরুপায় হয়ে সর্বশক্তি দিয়ে দরজায় ক্রমাগত আঘাত করি। হঠাৎ মনে হলো দরজার বাইরে বারান্দায় ম্রিয়মান আলোর পরিধি পেরিয়ে অন্ধকারে কেউ অপেক্ষা করছে। সত্যি কি তাই, নাকি আমি যা ভাবছি তার থেকেও নারকীয় কিছু সেখানে রয়েছে? হিংস্র সাপদের মতো ওত পেতে বসে আছে শিকারের আশায়। আমি ঘাড়টা ঘুরিয়ে সেদিকে এক পলক তাকিয়েই নজর ফিরিয়ে নি। ওখানকার অন্ধকার ফাঁপা নয়, জীবন্ত। কৃষ্ণকায় কিছু একটা সাপের মতো অন্ধকারে বয়ে চলছে, চেষ্টা করছে আলোর সীমানায় পা রাখতে। আমি আবার দরজায় আঘাত করলাম। একবার নয়, দুবার, তিনবার, চারবার। তারপর দরজা ভেঙে হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ি মেঝের উপর। বিশ্রীভাবে ছড়ে গিয়ে হাঁটু থেকে রক্তের ধারা নামছে। মেঝে থেকে উঠতে গিয়ে যন্ত্রণায় কোঁকিয়ে উঠলাম। পাঁজরের হাড় ভেঙেছে বোধহয়। পিঠেও গুরুতর আঘাত পেয়েছি। না না, থেমে থাকলে চলবে না। দাঁতে দাঁত চেপে ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। অন্যদিকে বারান্দার বাইরে অপেক্ষারত অন্ধকার নিঃশব্দে ঘরে ঢুকে পড়ে। ক্রমশ এগিয়ে আসে আমার দিকে। ওটা আসলে অন্ধকার ছিলই না। আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমায় জানান দেয় চোখের আড়ালে কতগুলো কৃষ্ণকায় অবয়ব অন্ধকার ফুঁড়ে এসে দাঁড়িয়েছে আমার পিছনে। ঘাম
ঘামে ভিজে যাওয়া ঘাড়ের কাছে ওদের হিমশীতল নিঃশ্বাস পড়ছে। খুব মৃদু স্বরে ফিসফিসিয়ে ওঠে ওরা। কি ভাষায় কথা বলছে ওরা? ক্ষণিকের অন্তরালে সুমির কথা ভুলে গিয়ে আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি। সব বোধ বুদ্ধি চিন্তা শক্তি হারিয়ে গিয়ে নিজেকে কেমন অসার অনুভব হয়। মন বলছে পেছনে ঘুরে তাকালে সর্বনাশ হয়ে যাবে, কিন্তু কৌতূহল নিবারণ এত সহজ নয়। অবয়বগুলো যেন ফিসফিসিয়ে মন্ত্রোচ্চারণ করছে। আমি কি পিছনে ঘুরে তাকাবো? অবয়বগুলোকে এত কাছ থেকে দেখার সুযোগ আর বোধ হয় পাবো না। তাকাই না, তাকালে কি বা হবে? আর সুমি দু হাত দিয়ে কানের পাতা চেপে কোনো ক্রমে সামলে এগিয়ে যাই সুমির দিকে। ওকে জড়িয়ে ধরে আটকে উঠি। এই শরীর অনেক হালকা, যেন যেন খড় আর মাটি দিয়ে বানানো। হাত দুটো টেনে নিচে নামানোর চেষ্টা করি, পরক্ষণে চমকে উঠি। অসার মাংসপেশিগুলো আপনা আপনি আগের অবস্থায় ফিরে গেল। সুমির মুখ থেকে যন্ত্রণার অস্ফুট গোঙানি ভেসে আসে। নিরুপায় হয়ে আমি ওকে আঁকড়ে ধরে থাকি। এক সময় ফিসফিসানি বন্ধ হয়, অবয়বগুলো অন্ধকারে বিলীন হয়ে যায়। পড়ে থাকি আমি আর সুমি। সুমি তখনও ঘুমিয়ে ঘুমিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে, বোধহয় শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ডুবন্ত মানুষ যেভাবে খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে, ছেলেকে জড়িয়ে ধরে আমার সন্তান স্নেহ উথলে ওঠে। বাবা, কি কি হয়েছে তোর? সব সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো, আমি আছি তো, চিন্তা করিস না। আমি ভালো ডাক্তারের কাছে তোকে নিয়ে যাব। বাবা, বাবা কথা বল, একটি বারের জন্য মুখ তুলে চেয়ে দেখ। আমায় ক্ষমা করে দে সুমি। তোর মা তোকে খুব ভালোবাসতো রে। সুপর্ণার আমার অ্যাফেয়ারে কথা শুনে সেদিন কি মনে করে আত্মহত্যা করলো। হ্যাঁ, আমি মানছি আমি খুনি। আমি খুন করেছি তোর মাকে, জয়িতাকে। তুই আমায় ছেড়ে চলে যাস না বাবা, আমায় ছেড়ে চলে যাস না সুমি। বেশ বুঝতে পারছি আমার অশ্রুধারা সুমির পরনের জামা ভিজিয়ে ফেলছে। ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ক্রমশ রূপান্তরিত হয়ে যাচ্ছে অন্য কিছুতে। চামড়া ভেদ করে খড়ের আগাগুলো বেরিয়ে ক্রমাগত খোঁচা মারছে আমাকে। নাকি আমার বিবেককে? কিছুক্ষণ পর সুমিতের হৃদস্পন্দন থেমে যায়। আমি ওর মুখের দিকে তাকাই। একটা খড়ের মণ্ডের উপর মাটির প্রলেপ দিয়ে খুব সুন্দর ভাস্কর্যের নিদর্শন। বাঁদিকের চোখহীন অন্ধকার রক্ষী গহ্বরের ভেতর থেকে বেরিয়ে এলো একটা নীলাভ আগুনের গোলা। কি ভয়ঙ্কর সুন্দর! শুধুই চেয়ে থাকতে ইচ্ছে হয়। নয়নাভিরাম নিদালি আলেয়া, জ্যোৎস্না ছাপিয়ে আশেপাশের অন্ধকার যেন এবারে গিলে খেলো আমায়। এতক্ষণ তোমরা শুনলে পরাগ ভূঁইয়ার কাহিনী কাকতাড়ুয়া।
আমাদের কাজ যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, আর বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমাদের আপলোড করা সমস্ত গল্পের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আমাদের ফলো করতে পারো ফেসবুকে, আমাদের ফেসবুক পেজের লিংক পেয়ে যাবে এই গল্পের ডেসক্রিপশন বক্সে। আজ এত অবধি, তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।